আমার গাড়ি ঠিক করতে টোটাল কত টাকা খরচ হয়েছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ভেবেছিলাম একটা ভ্লগ করব, বাট আনফরচুনেটলি আমার গাড়ির যেই মাউন্টটা কিনছিলাম আমি, এই মাউন্টের যেই স্ক্রুটা আছে, এটা হলো আমার ক্যামেরার সাথে ফিট হচ্ছে না। দ্যাটস ওয়াই আমি আজকে আমার ওয়ার্কশপে বসে আপনার জন্য ভিডিও বানাচ্ছি। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যায়। আমার গাড়িটা প্রায় ৩ মাস আগে নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে বলতে আরকি গাড়িতে প্রবলেমস, আমি মানে প্রবলেমটা ফেস করেছি। গাড়িটা বন্ধ হওয়ার পরে ১ম যেই খরচটা আমার হয়েছে সেটা হলো টোয়িং এ। আমার গাড়িটা টো করে দিয়েছে হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই টোয়িং এর লো বেড ট্রাকটা আছে সেটা দিয়ে। ওইখানে আমার খরচ হয়েছিল প্রায় ৳৫,৫০০ মতো। অ্যান্ড আপনি চাইলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা ৩০০ ফিট যেই এক্সপ্রেসওয়েটা আছে বা পূর্বাচল এক্সপ্রেসওয়ে আছে, এখানে এটা হায়ার করতে পারেন। এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দেখবেন কি একটা টোকেনের মতো দেয়। আমরা যখন এই যে রিসিপ্ট বলি না, রিসিপ্ট দিচ্ছে। ওই রিসিপ্টের নিচে, ঠিক নিচে একটা নাম্বার দেওয়া থাকে। ওইটা হলো হেল্পলাইন। ধরেন আপনি মানে কোনো প্রবলেমে পড়েছেন, তখন এটা ওদের হেল্পলাইন। আপনি ওদের সাথে এই নাম্বারে যোগাযোগ করলে ওরা as soon as possible আপনার কাছে সাপোর্ট পাঠিয়ে দিবে। তো এর পরের খরচটা আসি। এর পরের খরচটা হলো আমি যখন আমার গাড়িটা আমার পরিচিত এক বড় ভাইয়ের ওয়ার্কশপে নিয়েছিলাম, সেখানে আমরা কিছু কাজ-টাজ করেছি। যদিও আমার বড় ভাই আমার কাছ থেকে কোনো টাকাই নেয় নাই। বাট তারপরেও আমার যেটা প্রয়োজন হয়েছিল সেটা হলো আমার একটা ব্যাটারির প্রয়োজন হয়। আ আমার গাড়ির ব্যাটারিটা ডেড হয়ে গিয়েছিল। দ্যাট মিনস আমার গাড়ির অক্সিলারি ব্যাটারিটা রিপ্লেস করা লাগে। দেন অক্সিলারি ব্যাটারি রিপ্লেস করার পরে গাড়ি তো আমরা স্টার্ট করেছিলাম। স্টার্ট করার পরে দেখলাম গাড়িতে ব্যাড নয়েজ আসতেছে অনেক। তো আমরা সাসপেক্ট করলাম হয়তোবা এটা ইনজেক্টরস এর ইস্যু। কজ যেহেতু গাড়ি স্টার্টে আছে, কম্প্রেসর-টম্প্রেশনও ঠিক আছে। আ এটা ইনজেক্টরস এর ইস্যু হতে পারে। অনেক বেশি নকিং ছিল। তো আমরা যেটা করি, ইনজেক্টরস গুলো খুলে সার্ভিসে পাঠাই। সার্ভিস করে আনি, দেন গাড়িটা আর স্টার্ট হয় না। এরপর থেকে যেই প্রবলেমস গুলো আমরা ফেস করতে থাকি, একটা করে প্রতিটা পার্ট খুলে ক্লিন করানো হয়, খুলে সার্ভিসেস করানো হয়। এইভাবে যখন আ মোটামুটি প্রায় ২ মাসের মতো আমরা স্পেন্ড করে ফেলি। এর ভিতরে আবার আমি কিছু পার্টস আনাই। দেখা গেছে আমার কাছে আসলে এতগুলো পার্টস ওই মুহূর্তে স্পেয়ার পার্টস ছিল না। যে কারণে আমি চাইলেও অনেক কিছু করতে পারি নাই। একটা করে পার্টস আনতে হতো বা একটা করে পার্ট আনতে হতো। তারপরে আমি এটাকে ইনস্টল করে চেক করতাম যে আসলে কি প্রবলেম হয়েছে। দেন আল্টিমেটলি আমরা দেখলাম যে আসলে এভাবে করতে থাকলে আমার গাড়িটা স্টার্ট করতে মানে বছরখানেক পার হয়ে যাবে বা ৬-৭ মাস চলে যাবে, যেটা BMW এর ক্ষেত্রে হয় ৬ মাস বাসায়, ৬ মাস গ্যারেজে। তো এর ভিতরে আমি যেটা করি, আমার গাড়িটা নিয়ে চলে যাই মাল্টি ব্র্যান্ডে। অবশ্যই আমাদের বাইজিৎ ভাই আমাকে রেকমেন্ড করলো যে, "ভাই, উনাদের কাছে স্পেয়ার পার্টস আছে, আপনি ওখানে চলে যান। ওখানে যেয়ে দেখেন কি অবস্থা।" তো উনাদের কাছে যেহেতু স্পেয়ার পার্টস গুলো রেডি করা ছিল, তাই আমি ওখানেই চলে গেলাম। রেডি করা স্পেয়ার পার্টস দিয়ে তারা আমাকে খুব শীঘ্রই একটা রেজাল্ট জানায় দেয়। এরপরে আমরা আমরা যেই জিনিসগুলো করি উনারা বেসিক্যালি সেম জিনিসগুলোই রিপিট করেছিলাম। তো আল্টিমেটলি যখন ইঞ্জিনটা স্টার্ট হয়, আমার কাছে ইনজেক্টর এক্সট্রা ছিল না, স্পেয়ার ইনজেক্টরস ছিল না। উনাদের কাছে যেহেতু ছিল, তো স্পেয়ার ইনজেক্টরস বসায়ে যখন উনারা চেক করলো যে গাড়ি স্টার্ট হচ্ছে বাট ব্যাড নয়েজ আছে, অ্যান্ড তখন গাড়িতে কম্প্রেশন লিকেজের একটা ইস্যু আমরা পাই। তখন গাড়িটা আমরা দেখতে পারি যে গাড়িটা কম্প্রেশনটা ঠিক করে হচ্ছে না, অ্যান্ড গাড়িটা স্টার্ট থাকতেছে না। এরপরে আমরা যেটা করি সেটা হলো এই গাড়ি ইঞ্জিনটা নামানো লাগবে, এরকম একটা ডিসিশনে আসি। ইঞ্জিন নামানো হয়। ইঞ্জিন নামানোর পরে আমরা দেখতে পারি ৪ নাম্বার যে পিস্টনটা আছে, ৪ নাম্বার পিস্টনের যে কানেক্টিংটা থাকে, ওইখানে যে মেইন বেয়ারিংটা থাকে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে, ওইখান থেকে ভেঙে গেছে। তো ওইখান থেকে ভেঙে যাওয়ার কারণে তো আল্টিমেটলি আমাকে এখন ইঞ্জিন ইদার ওভারহল করতে হবে, আদারওয়াইজ ইঞ্জিন চেঞ্জ করতে হবে। তো এবার আসি যে এই প্রবলেমটায় আমরা কেন পড়লাম? এই প্রবলেমটায় পড়ার কারণ ছিল ব্যাড ফুয়েল। ব্যাড ফুয়েলটার কথা আমি বারবার বলতেছি। বাংলাদেশে যখন ডিজেল বা আসলে ডিজেলের রেটিংস এমনিও খুব একটা ভালো না। তারপরেও যখন প্রাইসটা ড্রপ করেছে, তখন আমাদের নিজেদের ওয়ার্কশপেই অনেক বেশি ক্লায়েন্ট এসেছে যাদের কমপ্লেইন ছিল ব্যাড ফুয়েল নিয়ে। ইভেন অনেক ওয়েল রেপুটেটেড বিভিন্ন পাম্প থেকেও বা ফুয়েল স্টেশন থেকেও তারা তেল নিয়েছে। আল্টিমেটলি সেইম রেজাল্ট আসতেছে। হয়তোবা এটা ডিপো রিলেটেড কোনো ইস্যু হতে পারে। আই এম নট সিউর। বাট যখন ব্যাড ফুয়েলটা আমার গাড়িতে যায়, ব্যাড ফুয়েল যাওয়ারও একটা ব্যাপার আছে। তো এর ভিতরে আরো একটা ব্যাপার আছে, আমার একটু গাফিলতি ছিল। আমি বিভিন্ন জায়গা থেকে তেল নিতাম। আ সব জায়গা থেকে, অলমোস্ট সব জায়গা থেকে তেল নিতাম। এটাকে মানে কি বলে, ট্রাকের মতো করে তেল নিয়ে আমি এই জিনিসটা ইউজ করতেছিলাম। আল্টিমেটলি তখন এটা ছাড়া আমার কোনো উপায়ও ছিল না। এত ব্যস্ত ছিলাম যে চাইলেও সব জায়গায় আমি যেতে পারতেছিলাম না তেল নেওয়ার জন্য। সামনে যেটা পেয়েছি সেখান থেকে আমার তেল নিয়ে গাড়ি চালাতে হয়েছে। এর ভিতরে আমি যতদিন পর্যন্ত
আপনাদেরকে দেখাই, এই প্রোডাক্টটা ইউজ করেছি, ডিজেল সিস্টেম সুপার ক্লিন। এটার আমি প্রোটেকেরটাও ইউজ করেছি, পাওয়ার মিক্সেরটাও ইউজ করেছি, অটো প্রফিটটাও ইউজ করেছি। ৩টা বেসিক্যালি ব্লুকেম গ্রুপেরই প্রোডাক্ট, বাট ৩টা ৩ ক্যাটাগরি। আমি যতদিন গাড়িটা ফুয়েল মানে রিফিল করেছি, রিফিল করার সময় অবশ্যই চেষ্টা করেছি যে যেন একটা ডিজেল সিস্টেম সুপার ক্লিন কিংবা একটা সিট এন্ড বুস্ট আমরা যেটাকে বলি, এইখানে, এইখানে, এখানে এই যে সিট এন্ড বুস্ট, এই সিট এন্ড বুস্টের কথা বলতেছি। এই সিট এন্ড বুস্টটা ইউজ করেছি, ততদিন পর্যন্ত আমার গাড়িটা খুব ভালো চলছে। এরপরে যেটা হয়, আমি লাস্ট কিছু রিফিলের টাইমে এগুলার একটাও ইউজ করিনি। তখন থেকে আমার গাড়িতে প্রবলেমস আসা শুরু হলো। তো আমি যেটা করি, ইঞ্জিনটাকে রিপ্লেস করে নেই। ইঞ্জিনটাকে রিপ্লেস করার জন্য আমি ইঞ্জিনটা নিজেই প্রোভাইড করেছিলাম। অ্যান্ড ইঞ্জিনটা আনা হয়েছিল হলো মোটরমার্ট থেকে। আমার এক বড় ভাই, ওনার ইউএইতে এই পার্টসের বিজনেস। আপনারা চাইলে তার পেজ থেকে বিভিন্ন পার্টস, স্পেশালি হাফ কাট, নোজ কাট বা এই ইউরোপিয়ান গাড়ির বিভিন্ন পার্টস যেগুলো লাগে, ইঞ্জিন টিঞ্জিন যা যা লাগবে, এগুলো তার থেকে আপনারা পারচেস করতে পারবেন। পেজ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমি। অ্যান্ড আপনাদেরকে আমি এনশিওর করতে পারি, আমি যেহেতু ভালো প্রোডাক্ট পেয়েছি, আপনাদেরকে আমি রেকমেন্ড করছি। লেটস গেট ব্যাক টু দ্য টপিক। এরপরে আমরা ইঞ্জিনটাকে নিয়ে আসি। ইঞ্জিনটাকে নিয়ে আসার পরে ইঞ্জিনটাকে বসানো হয়, অ্যান্ড এটার সাথে যাবতীয় আরও জিনিসপত্র যেমন থাকে, অয়েল ফিল্টার্স, ইঞ্জিন অয়েল, তারপরে কুলেন্ট, এরকম হাবিজাবি যা যা আছে এগুলো সব কিছু দেওয়া হয়। এরপরে গাড়িটা আমরা রেডি করি। গাড়ি রেডি করে তারপরে গাড়ি নিয়ে আমরা টেস্টে যাই। টেস্ট থেকে আসার পরে গাড়ি যখন আমরা ব্যাক নিয়ে যাব, ব্যাক নিয়ে যাওয়ার কিছুক্ষণ আগে আমি যখন গাড়িটা ডেলিভারি নিতে যাব, তখন ড্যাশবোর্ডে অনেকগুলো কোড জ্বলে উঠলো। কোড প্রথমটাই ছিল হলো এবিএস এর। এবিএস এর কোড থাকার পরও আমি চিন্তা করলাম গাড়িটা একটু চালাই। গাড়িটা যে একটু চালাতে গেছি, তখন গাড়ির ইসিউ থেকে পাওয়ারটা কাট করে দেওয়া হয়েছে। ইসিউ থেকে পাওয়ার কাট করে দিয়ে তারা আমার গিয়ার বক্সটাকে ডিতে লক করে দিয়েছে। বাট ওইখানে একটা ইস্যু আছে, ড্রাইভ ট্রেইনের একটা কোড চলে আসছে। অ্যান্ড আমি যতই চেষ্টা করতেছি গাড়িটা জোরে চালানোর, গাড়ির স্পিড 5 কিলোমিটার পার আওয়ারের উপরে উঠতেছে না, আরপিএম যতই হোক। তো দেন কি করবো, গাড়িটাকে আবার মাল্টিমিটারে ঢুকিয়ে দিই আমরা। ওইখানে দেখতে পাই যে আসলে আমার গাড়ির যে ব্রেক প্যাডস ছিল এগুলো পেস্টিং থেকে ছুটে গেছে। তো যাই হোক, এই গেল আমার টোটাল যাবতীয় গাড়ির প্রবলেম স্টার্ট থেকে শেষ পর্যন্ত। এখানে আমি যতগুলো প্রবলেমের কথা বলেছি সবগুলোতে কিন্তু একটা করে খরচ আছে। আমি আপনাদেরকে এক্সাক্ট অ্যাকিউরেট কোনো অ্যামাউন্ট এখন বলতে পারতেছি না, আমার ওইভাবে হিসেব করলে বলা যাবে। বাট আমি আপনাদেরকে যদি রাফলি একটা এস্টিমেট দিই, আমার প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার আশেপাশে খরচ হয়েছে এই গাড়ির ইঞ্জিন রিলেটেড প্রবলেমের কারণে। এখানে একটা কথা আছে, এখানে আমি যে এক্সপেরিমেন্ট করেছিলাম ওই খরচ আছে। এরপরে আমি গাড়িটাকে টো করেছি কয়েকবার, ওইখানে খরচ আছে। আমি কিছু জিনিসপত্র এনেছি, ওইটার খরচ আছে। এরপরে আমি ইঞ্জিন এনেছি, এটার খরচ আছে। তারপরে মাল্টি ব্র্যান্ডের কিছু সার্ভিস চার্জেস আছে। সবকিছু মিলায়ে আপনি মানে ৭.৫ লাখ টাকা ধরতে পারেন। আর ৭ থেকে ৮ লাখ টাকার ভেতরে কিছু একটা হবে। এখনো একটা প্রবলেম আছে। সেটা হলো একটা ওই ভেতরে যে পাম্প থাকে, পাম্পের ওখানে একটা লিকেজ আছে, পাম্পটা আনতে হবে। তো দেখা গেছে আমার ওই ৭.৫ লাখ টাকা প্লাস হাবিজাবি কিছু একটা চলে আসবে খরচাপাতি। তো এই হলো আমার গাড়ির টোটাল কস্টিং গাড়ির পেছনে। তো এখন আমি আসলে জানি বা বুঝতে পারতেছি কেন মানুষ এই বাজেটে BMW, Mercedes, Audi এগুলো না কিনে অ্যালিয়ন, প্রিমিও, সিভিক বা এইসব গাড়ির দিকে যাচ্ছে। লুকেম গ্রুপ বাংলাদেশের প্রোডাক্টসগুলো এখন অ্যাভেইলেবল হয়ে গেছে। অক্সিক্যাট, দ্য টপ সেলিং প্রোডাক্ট, অক্সিক্যাট পেট্রোল সিস্টেম ক্লিনার অ্যান্ড ভাই প্রোটেক সিরিজের অকটেন বুস্টার ইজ অ্যাভেইলেবল অ্যাট দিস মোমেন্ট। বাংলাদেশে একটা প্রিমিয়াম সেগমেন্টের অকটেন বুস্টার বা অ্যাডিভ ব্র্যান্ড এই মুহূর্তে অ্যাভেইলেবল আছে অফিসিয়ালি। ইটস এ ভেরি বিগ ডিল, ট্রাস্ট মি, ইটস এ ভেরি বিগ ডিল। বাংলাদেশে যত ফ্ল্যাগশিপ শোরুমের কথা বলেন, যত বড় বড় ওয়ার্কশপের কথা বলেন, অ্যান্ড যত যার কথাই বলেন বা যেই ডিলারশিপগুলোর কথা বলেন, সবার কাছেই এখন ব্লুকেম গ্রুপের প্রোডাক্টসগুলো অ্যাভেলেবল। আপনারা চাইলে আমাদের থেকে অর্ডার করতে পারবেন, আমার পেজ থেকে অর্ডার করতে পারবেন, ব্লুকেম গ্রুপের অফিসিয়াল পেজ থেকে অর্ডার করতে পারবেন, অ্যান্ড চাইলে ওই সব আউটলেট থেকেও নিতে পারবেন। অ্যান্ড ব্লুকেম গ্রুপের আউটলেট তো আছেই। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই যে মাউন্ট লাগবে একটা, কারো যদি কোনো পরিচিত জায়গা থাকে আমাকে রেকমেন্ড করতে পারেন, একটা মাউন্ট দিব আমি ইনশাআল্লাহ।